Good morning, everybody. Warm welcome to my channel. Today's class, I am going to create a short video on the topic of the Speaker of Lok Sabha. আমরা সকলেই দেখলাম যে বিগত কিছুদিন আগেই ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেখানে এনডিএ সরকার গঠন করেছে। ইতিমধ্যে এনডিএ তাদের যে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিনিস্টারও কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কয়েকদিন পরেই অর্থাৎ ২৪ এবং ২৫শে জুন লোকসভার প্রথম অধিবেশন হওয়ার কথা রয়েছে এবং সেখানে লোকসভার স্পিকার কে হবে, লোকসভার ডেপুটি স্পিকার কে হবে, এটা কিন্তু এখন সকলের মনের মধ্যে কিন্তু আলোচনা চলছে। তাহলে আমরা জানবো যে কেন মানুষের মনের মধ্যে এরকম ভাবনা চিন্তা এলো? আগেও তো এসছে, কিন্তু এত কেন কৌতূহল মানুষের মধ্যে? কারণ ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তখন কিন্তু বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দল কিন্তু তারা কিন্তু মেজরিটি পেয়েছিল। একক সংখ্যাগরিষ্ঠতায় তারা কিন্তু সরকার এসছিল। এবং ২০১৯ থেকে ২০২৪ এ কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু মেজরিটি পেয়েছিল। কিন্তু বর্তমানে এই যে ১৮তম লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি কিন্তু তারা কিন্তু মেজরিটি পায়নি। অর্থাৎ মেজরিটি পেতে গেলে তাকে ২৭২ খান সিট দরকার। কিন্তু বিজেপি পেয়েছে ২৪০ টি সিট। মানে ৩২ টি সিট তার কিন্তু দরকার ছিল। এমপি সিট দরকার। তবেই কিন্তু সে কিন্তু মেজরিটি নিয়ে কিন্তু মানে সরকার গঠন করতে পারবে। তাহলে যেহেতু সংখ্যায় কম রয়েছে, তাদের এমপি সিট সংখ্যা কম রয়েছে, তাই বিজেপি সরকারকে কিন্তু তার যারা শরিক পদ রয়েছে অর্থাৎ যারা জোটে রয়েছে তাদের উপর তাদের উপরে কিন্তু বিজেপি সরকারকে নির্ভর করতে হচ্ছে। এখানে এখানে ২ টি দল মানে বিজেপির যেহেতু অনেক শরিক রয়েছে তাদের মধ্যে ২ টি দল অর্থাৎ বিহারের নীতিশ কুমারের জেডিইউ এবং অপরদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর যে দল অর্থাৎ টিডিপি এরা কিন্তু বেশি এমপি সিট পেয়েছে। মানে যারা শরিক রয়েছে তাদের মধ্য থেকে এই ২ টি দল কিন্তু বেশি সিট পেয়েছে। বিহারের নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ১২ টি এমপি। আর ওইদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর যে দল সেখানে পেয়েছে ১৬ টি এমপি। প্রশ্ন হচ্ছে যে যেহেতু সরকারটা এরা বিজেপি সরকার একাই গঠন করতে পারছে না এদের সাপোর্ট ছাড়া। তাহলে কোনো কারণে যদি বিজেপি সরকারকে ছেড়ে দেয়, এই যারা আছে যারা টিডিপি এবং জেডিইউ তারা যদি ইন্ডিয়ার সঙ্গে জোট বন্ধন মানে ইন্ডিয়ার যে মানে অপোজিশন যে পার্টি রয়েছে, যেটা জোট শরিক রয়েছে ইন্ডিয়া, তার সঙ্গে তারা যদি যোগদান করে তাহলে কি সরকার পড়ে যাবে? এরকম কিন্তু প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে জাগছে। বিষয়টা হচ্ছে যে যেহেতু এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কিন্তু অলরেডি ৩০৩ টি সিট তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে। মানে এনডিএ মোট সিট পেয়েছে সমস্ত তাদের যারা শরিক রয়েছে, শরিক প্লাস বিজেপি সমস্ত মিলে তারা কিন্তু পেয়েছে এনডিএ জোট ৩০৩ টি সিট। এবং অপরদিকে যারা ইন্ডিয়া জোটে রয়েছে তারাও কিন্তু অনেক সিট পেয়েছে। তাদের মধ্যে কিন্তু বেশি কিন্তু ডিফারেন্স বা ফারাক নেই। কিন্তু বেশিরভাগ মহল যেটা মনে করছে যে যে বিহারের নীতিশ কুমার কিংবা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কিন্তু তারা কিন্তু ওই পোস্টটা ওই যে স্পিকারের পোস্টটা তারা কিন্তু দাবি করছে। তো কেন দাবি করছে? কি আছে ডেপুটি স্পিকার বা স্পিকার পোস্টের মধ্যে? একবার জেনে নেব। বলছে আর্টিকেল 93 অনুসারে ভারতীয় সংবিধানের আর্টিকেল 93 অনুসারে সেখানে বলা হয়েছে যে স্পিকার পদটা হচ্ছে লোকসভার মানে লোয়ার হাউসের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাহলে স্পিকারটা হচ্ছে লোকসভার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে ওই স্পিকার পদটি। তার মানে কি? তার মানে আমরা সকলেই জানি যে আমাদের পার্লামেন্টে ২ টি হাউস রয়েছে। একটা লোয়ার হাউস, একটা আপার হাউস। লোয়ার হাউস মানে লোকসভা আর আপার হাউস মানে রাজ্যসভা। আমাদের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে লোয়ার হাউস, তাই লোয়ার হাউস নিয়ে আলোচনা করব। তো এই লোয়ার হাউসে সমস্ত যারা এমপি রয়েছে, লোকসভাতে যারা নির্বাচিত হয়েছে এমপি, তারা কিন্তু সবাই কিন্তু এই লোয়ার হাউসে বসেন এবং সেখানে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি হচ্ছেন এই স্পিকার। মানে স্পিকারের কথা মতো সবাই কিন্তু সবকিছু করবে এবং এখানে স্পিকারের ভূমিকা কি? স্পিকার কিন্তু এখানে নিরপেক্ষ কাজ করবে। স্পিকার এখানে নিরপেক্ষভাবে কাজ করবে। সে বিজেপির বা এনডিএর সরকারের পক্ষ থেকে মানে জিতেছে বলে কি এনডিএর পক্ষে পক্ষপাতিত্ব করবে তা নয়। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সোমনাথ মুখার্জি যিনি সিপিআইএম থেকে ছিলেন তিনি কিন্তু এরকম নিরপেক্ষ ভূমিকা কিন্তু পালন করেছিলেন একটা সময়। এরপরে যে সমস্ত যেহেতু পার্লামেন্টে অপোজিশন রয়েছে বিভিন্ন রকম যারা রানিং পার্টি রানিং যারা সরকারে রয়েছে এবং অপরদিকে যারা অপোজিশন তারা রয়েছে তাহলে যেহেতু কোনো বিল পাস করার সময় অনেক কিন্তু হাল্লা মাচাল হয়।
মানে কেউ কিছু বলছে, কেউ শুনছে না, তখন কিন্তু ঝামেলা হয়। তখন সেই ঝামেলাটা কিন্তু কে করবে? এই স্পিকারটা কিন্তু মেইনটেইন করবে। এই স্পিকারটা কিন্তু মেইনটেইন করবে। তো অনেকেই বলছে নাকি এই স্পিকারের পদটা নাকি অ্যা অ অ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর যে দল তারা কিন্তু নেওয়ার জন্য আবেদন করেছে। কেন নেওয়ার জন্য তারা এরকম চাইছেন সেটা জেনে জেনে নেওয়ার একটু চেষ্টা করব। বলছে যদি চন্দ্রবাবু নাইডুর দল যদি স্পিকার পদে বসে, তাহলে ইন ফিউচারে যদি যদি বিজেপি মনে করে যে আমি চন্দ্রবাবু নাইডুর দলের যে ১৬ টা এমপি এবং বিহারের মুখ্যমন্ত্রী এদের যে ১২ টা সিট দুটোকেই আমি বাদ দিয়ে দিলাম। এদেরকে শরিক থেকে আমি নিলাম না। তাহলে আমার যারা অন্যান্য শরিক রয়েছে ওদেরকে আমি যদি নিই, তাহলে কিন্তু সে কিন্তু ক্ষমতায় কিন্তু আসতে পারছে। তাহলে যখন ওখানে ডেপুটি স্পিকার যদি তার দল হয়, ডেপুটি স্পিকার যদি চন্দ্রবাবু নাইডুর দল বা বিহারের নীতিশ কুমারের দল যদি ডেপুটি স্পিকারের পদে বসে, তাহলে যদি কোনো মানে পার প্রার্থী মনে করে যে চন্দ্রবাবু নাইডুর দলের কোনো প্রার্থী বা বিহারে নীতিশ কুমারের দলের কোনো প্রার্থী যদি ভাবে যে না আমরা টাকা খেয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিজেপির দলে ঢুকে যাব, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই স্পিকার যে পদ রয়েছে সেই স্পিকারের একটা কি রয়েছে, একটা পাওয়ার রয়েছে। কি পাওয়ার রয়েছে? যে যদি কোনো পার্টির প্রার্থী যদি এক দল থেকে অন্য দলে যায়, তাহলে সে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করতে পারে। তাহলে যেহেতু ওই পদে থাকলে তাহলে কেউ যেতে পারবে না। মানে ওর দল থেকে বিহারের নীতিশ কুমারের দল থেকে বিজেপিতে কেউ আসতে পারবে না, বা আ এক দল থেকে অন্য দল বা অন্য দল থেকে অন্য দল যেতে পারবে না। যার ফলে কি হবে? তাদের দলটা টিকে থাকবে। এই ভয়ে তারা কিন্তু ওই যেটা মেইন যে ডেপুটি যে স্পিকারের যে পদ, সেই পদটা কিন্তু তারা কিন্তু চাইছে। এটা গেল ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট কি? ২ নাম্বার পয়েন্ট হচ্ছে যে সমস্ত বিল মানে মানি রিলেটেড বিল পাস হয় লোকসভাতে, সেখানে কিন্তু সবথেকে যার পাওয়ার বেশি থাকে সেটা হচ্ছে এই স্পিকার। মানে উইথআউট স্পিকারের পারমিশন ছাড়া কিন্তু মানি বিল কিন্তু পাস করা কিন্তু ইম্পসিবল। ২ নাম্বার গেল। আর লোকসভার স্পিকার যিনি আছেন, যিনি হবেন, তিনি কিন্তু সমস্ত বিষয় যা ঘটবে সমস্ত বিষয় কিন্তু তিনি প্রেসিডেন্টকে জানাবেন এবং প্রেসিডেন্টের অ্যাডভাইস প্রেসিডেন্ট যা বলবেন সেগুলো সবার সামনে কিন্তু তিনি উপস্থাপন করবেন। এবং এই স্পিকার অ্যাকচুয়ালভাবে বলতে গেলে যে লোকসভার হর্তা-কর্তা বিধাতা এবং তার কথাই সমস্ত কিছু। এবং ১ম দিন যেদিন অধিবেশন হবে সেদিন কিন্তু যারা পার্লামেন্টে যারা এমপি থাকবেন তারা কিন্তু এই লোকসভার যে স্পিকার থাকবেন তাকে কিন্তু তারা সিলেক্ট করবেন। আমরা জানি যে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপি সরকারের যিনি স্পিকার ছিলেন তিনি হচ্ছেন সুমিত্রা মহাজন, তারপরে হয়েছিলেন ওম বিড়লা। এখন কি হবে এখন ঠিক হয়নি। ঠিক কয়েকদিন পরে ঠিক হবে। কিন্তু এই পোস্টটি খুবই ইম্পোর্টেন্ট। এই কারণেই ইম্পোর্টেন্ট কারণ এই পোস্ট থাকলে এই পোস্ট থাকলে তারা যখন তখন মানে তারাই কিন্তু সমস্ত বিল পাস করার ক্ষেত্রে তাদেরই কিন্তু ভূমিকা সবথেকে বেশি থাকবে। যেহেতু বিজেপি সরকারের অলরেডি মানে মেজরিটি পায়নি সেহেতু কিন্তু এদের উপর তাদেরকে নির্ভরশীল হতে হবে। কিন্তু অনেকেই বলছেন যে না যদি বিজেপি সরকার মনে করে যে আমরা নীতিশ কুমার বা বিহারের এদেরকে না নিয়ে সরকারের মানে আমরা চালাতে পারে। এটা কিন্তু অনেকেই অনুমান করছে। তো উম মেইনলি ফ্যাক্ট হচ্ছে যদি অ্যা মানে তারা যদি স্পিকার পদে বসে তাহলে যে সমস্ত মানি বিল বা যে সমস্ত মোস্ট ইম্পোর্টেন্ট বিষয়গুলি তারা কিন্তু তাদের হাত দিয়ে পাস হবে। তারাই কিন্তু সমস্ত কিছু বিষয়টাকে দেখবে। আ ডেপুটি স্পিকার রয়েছে, যখন থাকবে না তখন সে পালন করবে। তো এই পর্যন্তই।